বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। গাজায় শান্তি ফেরাতে অস্ত্র সমর্পণে রাজি হামাস ঘোষণা। ট্রাম্প ও স্বাধীনতাকামী সংগঠনটির শঙ্কা বাকি মিলিশিয়ারা ভেস্তে দিতে পারে চুক্তি। মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে অব্যাহত ইরানি অভিযান। নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে বাংলাদেশ সহ ১৩ দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করল সৌদি আরব। সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেন পৌঁছালো ১.৫ লক্ষ অভিবাসী। পরিস্থিতি সামাল দিতে সিউতা শহরে সেনা মোতায়েন। হিন্দু মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, নিহত ৩। পরিস্থিতি মোকাবেলায় ৪ জেলায় কারফিউ। দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। গাজায় শান্তি ফেরাতে অবশেষে অস্ত্র সমর্পণে রাজি হল হামাস। মার্কিন নেতৃত্বাধীন গাজার বোর্ড অব পিসের সাথে হয়েছে সমঝোতা, যা নিজেরাই নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর আগে ট্রুথ সোশ্যালে সমঝোতার বিষয়টি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপে আদৌ উপত্যকায় স্থায়ী শান্তি স্থাপিত হবে কিনা এই নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনে শান্তি প্রণয়নের অন্তরায় হামাস। স্বাধীনতাকামী সংগঠনটি কোনোভাবেই নিরস্ত্রীকরণে রাজি না হয় গাজা উপত্যকায় থামছে না হামলা বর্বরতা। দফায় দফায় যুদ্ধবিরতি দেওয়া হলেও কার্যকর সমাধান আসছে না। এতদিন সিদ্ধান্তে অটল থাকলেও ট্রাম্পের শান্তি প্রস্তাবে অবশেষে মত পাল্টাচ্ছে হামাস। বৃহস্পতিবার বড় ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের তরফ থেকেও আসে একই ঘোষণা, দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে। আজ বোর্ড অব পিস হামাস এবং অন্য সব সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। গাজায় শান্তি স্থাপনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে। গাজার সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। মূলত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির অন্যতম ধাপ হামাসের নিরস্ত্রীকরণ। অস্ত্র ছাড়ার পরই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। গঠিত হবে নতুন ফিলিস্তিনি সরকার, যা বোর্ড অব পিসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। সর্বশেষ ধাপ হিসেবে গাজায় মোতায়েন করা হবে আন্তর্জাতিক বাহিনী আইএসএফ। এর পাশাপাশি চলবে পুনর্গঠন কার্যক্রম। তবে হামাস অস্ত্র ছাড়তে রাজি হলেও গাজায় স্থায়ী শান্তি প্রণয়ন প্রশ্নে কাটছে না সংশয়। ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না, এই হুঁশিয়ারি দিয়েছে হামাস। বিশ্লেষকদের মতে হামাসের সাথে সম্পৃক্ত নয় এমন ছোটখাটো গোষ্ঠী ও মিলিশিয়া গ্রুপ চুক্তিটি ভেস্তে দিতে পারে। সমঝোতাটি গুরুত্বপূর্ণ, তবে এটি যুগান্তকারী সাফল্য কিনা তা অস্পষ্ট। আমার মনে হয় হামাস সব অস্ত্র সমর্পণ করছে না। তারা ছোটখাটো অস্ত্র নিজেদের কাছে রেখে দিলেও সংশয় দেখা দেবে। কিছু কট্টর ইসরায়েলি রাজনীতিক আছেন যারা গাজা থেকে সেনা প্রত্যাহার চান না। তারাই তুলতে পারেন এমন প্রশ্ন। শান্তি চুক্তি বাস্তবায়ন হলেও গাজার পরবর্তী শাসনভার উঠছে কাদের হাতে তা এখনও অনিশ্চিত। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত। আগ্রাসন চলাকালে নেতানিয়াহু প্রশাসনের কাছে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে নয়াদিল্লি। বিস্ফোরক তথ্যটি উঠে এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্ত প্রতিবেদনে, যাতে বলা হয় ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৫০০-এর বেশি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্মম আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখিয়ে নেতানিয়াহু প্রশাসনের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জোরালো দাবি জানায় বিভিন্ন দেশ ও সংস্থা। তবে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মিত্র রাষ্ট্রকে বিপুল অস্ত্র সরবরাহ করেছে ভারত। সম্প্রতি এ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার প্রতিপাদ্য মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল, যেখানে দাবি করা হয় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ইসরায়েলে ২৫৯৬টি চালান পাঠিয়েছে নয়াদিল্লি। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সাথে রয়েছে বিভিন্ন বেসরকারি কোম্পানির নামও। অ্যামনেস্টির তথ্য বলছে ভারতের পাঠানো চালানের মধ্যে রয়েছে মেশিন গানের লাখ লাখ যন্ত্রাংশ, কামানের গোলা, কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং সাজোয়াজানের বিভিন্ন অংশ। অ্যামনেস্টি জানিয়েছে হারমোনাইজড সিস্টেম কোড ব্যবহার করে সব চালান বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া অনেক পণ্য সামরিক নাকি বেসামরিক সেটি নিশ্চিত না হওয়ায় শত শত চালান তালিকা থেকে বাদ পড়েছে। বিশ্লেষকদের ধারণা সবকিছু মিলিয়ে ইসরায়েলের রপ্তানিকৃত ভারতীয় অস্ত্রের চালান আরও বড় হতে পারে। সশস্ত্র সংঘাতে জড়িত কোনো পক্ষের কাছে অস্ত্র হস্তান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অ্যামনেস্টির দাবি, সেই ঝুঁকি জেনেও মিত্রকে সহায়তা থেকে পিছপা হয়নি দিল্লি।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ছোড়া হয় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন রাখার দুটি হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বেসামরিক ভবন। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিতে থাকা 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করা হয়। এছাড়া আরও 3টি যুদ্ধবিমানের ক্ষতি হয়েছে বলে জানানো হয়, যদিও এই সবই নাকচ করেছে মার্কিন বাহিনী। বাহরাইনের শেখ ঈশা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেভিগেশন সিস্টেম, পাওয়ার জেনারেটর ও প্রশাসনিক একাধিক ভবন টার্গেট করার কথা জানায় আইআরজিসি। এদিকে ইরানের কোথাও বৃহস্পতিবার নতুন করে কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। লোহিত সাগর ও এডেন উপসাগরে সুরক্ষিত নৌ চলাচলের স্বার্থে বাংলাদেশ সহ 13 দেশ নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এদের মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর ও পাকিস্তানও রয়েছে। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এইসব তথ্য। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোটের লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। একই সাথে সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো। জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া ও সামুদ্রিক অভিযান পরিচালনা করবে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি বলেও দাবি রিয়াদের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশেষ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় বাব এল মানদেব ও লোহিত সাগরের নৌপথ ঝুঁকির মুখে পড়ায় এই জোট গঠিত হয়েছে। ইরান ও হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব পুরোপুরি জড়াবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। হরমুজ প্রণালী ও বাবেল মানদেবে বন্ধ জাহাজ চলাচল, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। সেই সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান, ইরাকের মিলিশিয়া আর হুতিদের হামলার শিকার হচ্ছে দেশটি। ধারণা করা হচ্ছে চলতি দফায় সরাসরি সংঘাতে জড়াতে পারে দেশটি, যা সার্বিকভাবে চাপে ফেলবে রিয়াদকে। পূর্বে ইরান, উত্তরে ইরাকের মিলিশিয়া আর দক্ষিণে রয়েছে সশস্ত্র হুতিরা। ফলে শত্রুর তোপের নিশানায় সৌদি আরব আর ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের হামলার শিকার হচ্ছে দেশটি। তার পাশাপাশি যোগ দিয়েছে ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীরাও। গত 5 মাস ধরে আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল রিয়াদ, কিন্তু চারপাশ থেকে ক্রমে নিরাপত্তাগত সংকটে পড়ে এখন কোণঠাসা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। পাশাপাশি বাবেল মানদেবে হুমকির মুখে পড়েছে সৌদি পতাকাবাহী জাহাজগুলি। আর দুটি পথই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়াদের জন্য, কেননা তেল রপ্তানির জন্য এই পথগুলো ব্যবহার করে থাকে তারা। বিকল্প পথ না থাকায় যতদিন গড়াচ্ছে তত বেশি লোকসানের সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। এই পরিস্থিতিতে আদৌ নিরপেক্ষ অবস্থানে থাকবে কিনা দেশটি, এই নিয়ে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে চলতি সপ্তাহে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে দেশটি। হামলা করেছে ইরাকের শিয়া সমর্থিত মিলিশিয়া অঞ্চলে। রিয়াদের অভিযোগ, দেশটির গুরুত্বপূর্ণ তেলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। তাদের এসব হামলার জবাবেই পাল্টা হামলা চালানো হয়েছে। ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি লড়াই করছে মধ্যপ্রাচ্যের বিদ্যমান পক্ষগুলো। এরই মধ্যে সরাসরি এতে জড়িয়ে গেছে লেবানন, ইরান ও ইয়েমেন। ফলে এটা স্পষ্ট যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার লড়াইয়ের পরিধি আরো বিস্তৃত হবে। সরাসরি যুদ্ধে জড়ালে সৌদি আরবের পরিণতি যে ভয়াবহ হবে তারই প্রমাণ মিলেছিল 2019 সালে। সেবার দেশটির আবকাই ও খুরাইশ তেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইরানপন্থী মিলিশিয়ারা। তাতে তেল রপ্তানিতে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগে গিয়েছিল 4 মাসেরও বেশি। তবে সেই হামলার দায় নিয়েছিল হুতিরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি যখন তেল নির্ভরতা থেকে সরে আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এ সময় দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাত তাদের পরিকল্পনায় পথের কাঁটা হয়ে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের। লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী দিয়ে বাড়ছে জাহাজের চলাচল। হুতির সমুদ্র অবরোধের হুমকি সত্ত্বেও গেল বৃহস্পতিবার বাবেল মানদেব দিয়ে চলাচল করেছে অন্তত 25টি জাহাজ, যার মধ্যে 18টি জাহাজ জলপথে প্রবেশ করে এবং 7টি জলপথ পাড়ি দিতে সক্ষম হয়। এ তথ্য নিশ্চিত করেছে শিপিং ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলার। এর মধ্যে ছিল 2টি তেলবাহী জাহাজ ও বেশ কয়েকটি ট্যাঙ্কার। এর আগে বুধবারও 28 জাহাজ এই প্রণালী পাড়ি দিয়েছে, যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হয়েছে। বৃহস্পতিবার জলপথটিতে প্রবেশ করেছে মাত্র 2টি জাহাজ।
উত্তাল সমুদ্রে সাঁতার কেটে মরক্কো থেকে স্পেন যাওয়াকে কেন্দ্র করে চলছে তুলকালাম কাণ্ড। বৃহস্পতিবার একদিনে দেশটির সিউটায় প্রবেশ করেছে প্রায় 50,000 মানুষ, যার জেরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বিপুল এই অবৈধ অভিবাসীর ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ডুবে মারা গেছে কমপক্ষে 18 জন। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজার হাজার মরক্কোর অভিবাসী। উন্নত ও নিরাপদ জীবনের আশায় দলে দলে পৌঁছাচ্ছেন স্পেনের সিউটায়। তাদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অভিবাসীদের চাপ বাড়তে থাকায় সিউটা জুড়ে সেনা মোতায়েন করেছে স্পেন। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাদ্রিদের কাছে জরুরি সহায়তা চায় স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি স্পেনের সর্বোচ্চ আদালত রায় দেয়, সিউটা বা মেলিলায় পৌঁছানোর পথে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সরকারের দাবি, এই রায়ের সুযোগ নিয়ে আরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে পাঠাচ্ছে পাচারকারীরা। আমি কাস্তিয়াউসের দিক থেকে বালুচর পেরিয়ে এসেছি। এরপর মরক্কোর পুলিশের একটি দেয়াল টপকে প্রায় 200 মিটার সাঁতরে সীমান্ত অতিক্রম করেছি। এখানে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। পথ জুড়ে অনেক কষ্ট হয়েছে। পুলিশও আমাদের থামানোর চেষ্টা করেছিল। এদিকে অভিবাসীদের ঢল ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সীমান্তে আরো কঠোর নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কঠোর অভিবাসন নীতি গ্রহণের দাবি তুলেছেন অনেক বাসিন্দা। এটা লজ্জাজনক। আমার মতে ট্রাম্পের মতো অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি অনুসরণ করা উচিত। সীমান্তে নৌবাহিনী মোতায়েন করে সবাইকে ঠেকাতে হবে। সানচেজ, এখনই ব্যবস্থা নিন, নইলে পদত্যাগ করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সিউটা সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে অভিবাসী কেন্দ্রগুলোর উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সিউটার পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের রাজনৈতিক অঙ্গনও। সেনজেনের উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা, সামরিক স্থগিতের মতো পদক্ষেপ বিবেচনার কথা বলছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে স্পেন সরকার এটিকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে। এর আগে 2021 সালে প্রায় 10,000 অভিবাসী প্রবেশ করেছিল দেশটিতে। হিন্দু মুসলিম সংঘর্ষ ঘিরে উত্তপ্ত নেপাল, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। পরিস্থিতি মোকাবেলায় অন্তত 4 জেলায় জারি করা হয়েছে কারফিউ। সহিংসতা প্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দোষীদের যথোপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্থানীয় গুলবাজার এলাকায় 2 সম্প্রদায়ের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গণেশ যাদব। তবে তার মৃত্যু পুলিশের নাকি বিপক্ষের গুলিতে হয়েছে তা অনিশ্চিত। পরিস্থিতি মোকাবেলায় সুনসারি, সাপ্তারি, সিরাহা ও ধনুষা জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন। বৃহস্পতিবারই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। মার্চে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম জাতীয় ভাষণ। दुखद घटना र त्यसपछि केही जिल्लाहरू সরকারের পক্ষ থেকে দেশের জনগণ, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, সম্মানিত নেতৃবৃন্দ, সব রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনারা শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য রক্ষা করুন। দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। शोक सन्तप्त परिवारजनहरूमा এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ। বাড়ানো হয়েছে উপস্থিতি। রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলা থেকে সহিংসতার সূত্রপাত। হিন্দু ধর্মাবলম্বীদের শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টানানো নিয়ে বিরোধের শুরু। দুপক্ষের সংঘর্ষে পুলিশ হস্তক্ষেপ করলে গুলিবিদ্ধ হন 2 জন, যাদের একজন বৃহস্পতিবার, অপরজন রোববারই মৃত্যুবরণ করেন। নেপালের মোট জনসংখ্যার প্রায় 80% হিন্দু। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীরও বসবাস। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় ভয়াবহ তুষার ধসে নিখোঁজ বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পোরজা। তার নেতৃত্বাধীন বিভিন্ন দেশের 10 জনের একটি দল গিয়েছিল কারাকোরামে অবস্থিত ব্রড পিক জয় করতে। পরে তুষার ধসের কারণে হারিয়ে যান সবাই। এ পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারে চলছে অভিযান। 2019 সালে নির্মল মাত্র 189 দিনে বিশ্বের 14টি 8,000 পর্বতশৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছিলেন।
বিশ্বের অন্যতম বিপদসংকুল পর্বত ধরা হয় K2-কে। পর্বতারোহীর দলের এশিয়ার দ্বিতীয় সুউচ্চ শৃঙ্গ জয়ের এই দৃশ্য খুবই সাম্প্রতিক সময়ের। অভিযানের নেতৃত্বে ছিলেন নেপালি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্মল পুরোজা, যাকে নিয়ে বানানো নেটফ্লিক্সের তথ্যচিত্র 14 পিক্স নাথিং ইজ ইম্পসিবল সাড়া জাগিয়েছে বিশ্বজুড়ে। K2 বিজয়ের পর প্রথমে ইসলামাবাদ ও পরে কাঠমান্ডুতে বীরের সম্মানে স্বাগত জানানো হয় নিমস দায়ের দলকে। এটি আমার জন্য বিরাট সম্মান, দলীয় প্রচেষ্টার ফল। একসাথে থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। এই প্রকল্পের জন্য আমাকে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের চাকরি, পেনশন, টাকা পয়সা ছাড়তে হয়েছে, বাড়ি বিক্রি করতে হয়েছে। কেউ বিশ্বাস করেনি আমি এই প্রকল্পে সফল হব। এই অভিযানের পর পাকিস্তানের উত্তরের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত পর্বত ব্রড পিকে অভিযানে যায় নির্মল পুরোজার নেতৃত্বাধীন 10 সদস্যের একটি আন্তর্জাতিক দল। লক্ষ্য ছিল 8047 মিটার উচ্চতা সামিট করা, কিন্তু চূড়ায় পৌঁছার আগেই তুষার ধসে নিখোঁজ আরোহী দলটির সদস্যরা। তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের পরপরই শুরু হয়েছে উদ্ধার অভিযান। जिसके अंदर हमारे इंटरनेशनल क्लाइंबर्स অভিযানে 5 জন নেপালি, পাকিস্তানি, চীনা, ওমানি ও আমেরিকার পর্বতারোহী তুষার ধসের শিকার হয়েছে। হেলিকপ্টার সহ উদ্ধারকারী টিম মোতায়েন করা হয়েছে। দলটি উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। लेकिन इतना बड़ा अवलांच कभी भी नहीं आया। কারাকোরাম পর্বতমালা আন্তর্জাতিক আরোহীদের কাছে বেশ জনপ্রিয়। প্রতি বছর অসংখ্য পর্বতারোহী বিভিন্ন শৃঙ্গে আরোহণের জন্য এই পর্বতমালায় যান। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়েছে প্রশ্ন ফাঁস বিরোধী বিল। বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस कठोर कानूनों वाले প্রশ্ন ফাঁসকারীদের বরদাস্ত করা হবে না, তার জন্য কঠোর আইন জরুরি। আমরা সেই মতো সংসদে বিল পেশ করেছিলাম। উভয় কক্ষে বিলটি পাশ হয়েছে। পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল। এই ধরনের কাজ চলতে থাকবে। काम आगे भी चलता रहे। ভারতের আসাম রাজ্যে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। আগামী 1 সপ্তাহ চলতে পারে ভারী বৃষ্টিপাত। আরও একটি আকস্মিক বন্যার ঝুঁকিতে আসামের 10টি জেলা, এমন শঙ্কা করছে কর্তৃপক্ষ। গত কয়েকদিনের বন্যায় পাহাড় ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছিল আসামের 4টি জেলা। চলছে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম। বিপর্যস্ত জনজীবনকে স্বাভাবিক করতে খোলা হয়েছে 112টি আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয় নিয়েছে প্রায় 76,000 বাস্তুচ্যুত মানুষ। আসাম রাজ্যের সরকার বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন রাজ্য সরকার। পাকিস্তানে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 32 জনের প্রাণ গেছে। দেশটির বেলুচিস্তান প্রদেশে এই বিস্ফোরণ হয়। দুর্ঘটনার সময় খনিটির ভেতর 36 জন ছিল। তাদের কাউকেই এখনো জীবিত উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবারের এই ঘটনায় এখনো নিখোঁজ কয়েকজন। কর্তৃপক্ষ জানায় বিস্ফোরণের জেরে ধসে পড়ে খনির একাংশ। খনি 4000 ফুট গভীরে চলছে উদ্ধার কাজ। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। কারণ জানতে চলছে তদন্ত। প্রদেশটির রাজধানী কোয়েটার কাছাকাছি অবস্থিত প্রত্যন্ত এলাকা সোরানজেতে হয়েছে এই খনি দুর্ঘটনা। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার সময় একটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে বিস্ফোরিত হয়েছে। এই ঘটনার পরপরই F-16 যুদ্ধ বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং আগাম সতর্কীকরণ বিমান মোতায়েন করেছে ন্যাটো। জোট জানিয়েছে সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পোল্যান্ডের পূর্বাঞ্চলে তার নাভা কোলেনিয়া গ্রামে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে একটি বড় গর্তের সৃষ্টি করে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, পোল্যান্ড ও ন্যাটো দ্রুত তাদের আকাশ ও স্থল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। তিনি এই ঘটনাকে রাশিয়ার আরেকটি বেপরোয়া পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধের একটি বিপজ্জনক পরিণতি বলে মন্তব্য করেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি রুশ ক্ষেপণাস্ত্র। জাপানের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। ভূমিকম্পের 3 দিন পরও কুমামোতো প্রিফেকচারের কাশিমায় ধসে পড়া শপিং মলে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার কুমামোতো প্রিফেকচার সরকার জানিয়েছে নিহতদের বেশিরভাগই ছিলেন ধসে পড়া নিপন পেপার ইন্ডাস্ট্রিজের কাগজ কারখানা এবং এই অন শপিং মলে। শপিং মলটিতে গ্যাস বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের কিউশু দ্বীপ। দেখা দেয় একাধিক আফটার শক।
নাইজেরিয়াতে আবুজায় ধ্বংস করা হয়েছে বাজেয়াপ্ত 2819টি অবৈধ অস্ত্র। বৃহস্পতিবার অভিযান চালিয়ে পিস্তল, রাইফেল, মার্টা টিউব সহ স্থানীয়ভাবে তৈরি বন্দুক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এরপর বাজেয়াপ্ত সকল অবৈধ অস্ত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ। ডাকাতি, অপহরণ ও সহিংস অপরাধ বন্ধ করতে পদক্ষেপ নেয় ফেডারেল সরকার। অস্ত্রের সহজলভ্যতা প্রতিরোধে এটি সরকারের সর্বশেষ পদক্ষেপ। এখন পর্যন্ত মোট 19,000 অবৈধ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে সেগুলোকে অকার্যকর ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে আলোচনা করা কেবলই সময়ের অপচয়। তুরস্কে ন্যাটো সম্মেলনে এমন ঘোষণার পর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর টানা 13 দিন ইরানে উপর্যুপরি হামলা চালিয়ে হুট করেই তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। কারণ হিসেবে বলেন, ইরান খুব ভদ্রভাবে যুদ্ধবিরতি চেয়েছে, আলোচনায় আগ্রহ দেখিয়েছে, যদিও বাস্তবে কখনোই এমন দাবি করেনি ইরান। জর্ডানে মার্কিন সেনাদের উপর আকস্মিক হামলা চালিয়ে যার প্রমাণও দিয়েছে তেহরান। এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইরান কোনো নতুন মার্কিন হামলার জবাব দেয়নি, বরং নিজ উদ্যোগেই যুদ্ধ শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে চাইছেন সেখানে ইরান কেন যুদ্ধ চালিয়ে যেতে চায়? এই অবস্থায় ট্রাম্পের সামনে কেবল দুটি পথই খোলা আছে। কি সেই পথ? মধ্যপ্রাচ্যে কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিবেশ ফের বদলে যেতে শুরু করেছে। এ দফায় সংঘাতের শুরুটা হয়েছে ইরানের হাত ধরে, যা দেখাচ্ছে যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণে এখন অনেক বেশি সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত তেহরান। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এটা ইরান করেছে জেনে বুঝেই। তারা জানে হামলা হলে তাদের উপরও বড় ধরনের আঘাত আসতে পারে, তবুও এই ঝুঁকি নিয়েছে তেহরান। ফল ট্রাম্পের হুঙ্কার, আমরা তাদের ভয়াবহ আঘাত করব, তাদের কঠিন মূল্য দিতে হবে। যেই কথা সেই কাজ। পরদিনই ইরানে হামলা চালিয়েছে ওয়াশিংটন, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনার প্রচেষ্টায় সফল ইরান। নতুন করে এই উত্তেজনা বৃদ্ধিকে ইরানের গুরুত্বপূর্ণ কৌশল পরিবর্তন হিসেবে দেখছে বিশ্লেষকরা। এ ব্যাপারে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এর গবেষক হামিদ রেজা আজিজির ভাষ্য, ইরানের কৌশলে মৌলিক পরিবর্তন এসেছে। বড় ধরনের হামলার ঝুঁকি থাকলে আগেই আঘাত হানতে প্রস্তুত তারা। তাছাড়া ইরানের এবারের হামলার সময়টিও বেশ গুরুত্বপূর্ণ, কারণ হামলার কিছুক্ষণ আগে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে একে নিজেদের মধ্যে হওয়া সবচেয়ে ভালো বৈঠক বলেও স্বীকৃতি দিয়েছেন তিনি। অন্যদিকে এই বৈঠকের কয়েক ঘন্টা আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, অপেক্ষা কেবল ট্রাম্পের গ্রিন সিগন্যালের। তাই নেতানিয়াহুর ওই বৈঠকের পর এক মুহূর্ত সময় অপচয় না করে হামলা চালিয়েছে ইরান। গবেষক আজিজির ভাষ্য, জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা ছিল সম্ভবত নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতি ইরানের একটি রাজনৈতিক ও সামরিক বার্তা। তেহরান বোঝাতে চেয়েছে তারা এখন সম্ভাব্য হুমকি দেখলেই আগাম হামলা চালাতে প্রস্তুত। জর্ডানে হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালিয়েছে। হামলার কারণ হিসেবে সেন্টকম জানিয়েছে, এটি শুধু জর্ডানের ঘটনার প্রতিক্রিয়া ছিল না, বরং গত 72 ঘন্টায় মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় 30টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হয়ে সৌদি আরবের এই হামলায় অংশ নেওয়া বিস্তৃত যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ও ইরানের দিক থেকে ত্রিমুখী চাপে রয়েছে সৌদি। সেই চাপ কাটাতেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে রিয়াদ। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালীকে নিজেদের দাবি আদায়ের অন্যতম হাতিয়ার হিসেবে পরিণত করেছে ইরান। সবশেষ জর্ডানে হামলার কয়েক ঘন্টা আগেও ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেন, ইরান সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছিল, তবে হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌম অধিকার প্রশ্নের মুখে পড়লে তারা আবারও যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। যুদ্ধ শেষে যদি হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে যায়, তাহলে ইরান নিজেকে বিজয়ী মনে করবে না। এমন ভাবনার কারণ হিসেবে তিনি বলেন, এখন এই প্রণালী শুধু একটি গুরুত্বপূর্ণ নৌপথ নয়, বরং এটি ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় কেন ইরান এই প্রণালীতে হামলা চালিয়ে আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি নিল?
এমন প্রশ্নে গারিবাবাদি বলেন, ওমান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ব্যবহার করে একটি বিকল্প নৌপথ চালু করার চেষ্টা করছিল। তেহরান এটিকে নিজেদের জন্য রেড লাইন বা অগ্রহণযোগ্য বিষয় হিসেবে দেখেছে। অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না ইরান। ইরানের এমন অনড় অবস্থানের কারণ হিসেবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচের ভাষ্য, তেহরান মনে করছে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ রাখা কোনো সংযমের ফল নয়, বরং এটি ওয়াশিংটনের কৌশলগত দুর্বলতার লক্ষণ। আর এই ধারণাই ইরানকে আরো আক্রমণাত্মক করে তুলছে, কারণ তাদের বিশ্বাস চাপ বাড়ালে প্রতিপক্ষের উপর আরো বেশি মূল্য চাপিয়ে দেওয়া সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বাসযোগ্যতা ও প্রভাব ধরে রাখতে পিছু হটতে চাইছে না, অর্থাৎ দুপক্ষই অনড় অবস্থানে, যা সামনে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক নৌ পরিবহন, জ্বালানি অবকাঠামো এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর। সিট্রিনোভিচের মতে এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে কেবল দুটি পথ খোলা রয়েছে। প্রথমত, ইরানের কিছু দাবি মেনে নিয়ে যুদ্ধ শেষ করা, দ্বিতীয়ত দীর্ঘ সময় ধরে চলতে পারে এমন সংঘাতের জন্য প্রস্তুত হওয়া। এখন দেখার বিষয়, যুদ্ধ বন্ধে শেষমেশ কোন পথে পা বাড়ান ট্রাম্প। মধ্যপ্রাচ্যে এবার বেকায়দায় পড়েছে সৌদি আরব। লোহিত সাগরে সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা এবং বাব আল মান্দেব প্রণালীতে টোল আদায়ের পরিকল্পনায় বিপাকে পড়েছে দেশটি। তাই এবার লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কেন এই জোট করা হচ্ছে আর কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জোটের সদস্য হতে। গত 20 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা। এরপর থেকে লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ ও জ্বালানি স্থাপনায় হামলা বাড়তে থাকে। একই সময় বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনাও করছে গোষ্ঠীটি। হরমুজ প্রণালীতে চলমান সংকটের কারণে সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগর ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এবার এই রুটও ঝুঁকির মুখে পড়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ রক্ষায় নতুন নিরাপত্তা জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। রয়টার্সের তথ্য বলছে, সৌদি আরবের নেতৃত্বে এই জোটের সদর দপ্তর হবে রিয়াদে। ইতোমধ্যে প্রায় 50টি দেশকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আনুষ্ঠানিক তালিকা প্রকাশ না হলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, মিশর, তুরস্ক, জিবুতি, সোমালিয়া, সুদান, জার্মানি, ফ্রান্স ও ইতালি সহ একাধিক ইউরোপীয় দেশকে এই জোটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আল মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 50টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে মিশর, জিবুতি ও সুদান ইতোমধ্যে এই জোটে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। অন্যদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও জরুরি বৈঠক করেছেন। এক্সিওসের তথ্য অনুযায়ী ওই বৈঠকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সৌদি আরব সংঘাত আরো বাড়াতে চায় না, তবে নিজেদের রক্ষা করতে প্রস্তুত তারা। হুতিদের পরিস্থিতি সৌদি আরব নিজেই সামাল দিতে পারবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার প্রয়োজন নেই। লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 30% এই পথ দিয়ে পরিচালিত হয়। 2024 সালে প্রায় 4.1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত তেল এই প্রণালী অতিক্রম করেছে। হুতিদের হামলার কারণে বর্তমানে এই রুটে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2023 সালের আগে প্রতিদিন 70টিরও বেশি জাহাজ বাব আল মান্দেব অতিক্রম করলেও এখন তা নেমে এসেছে মাত্র 10 থেকে 15টিতে। হুতিরা মূলত মধ্যপ্রাচ্যে ইরানের হয়ে কাজ করছে। তবে হুতিদের যুক্তি হলো, প্রায় 1 যুগ ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে রেখেছে। তাই এর জবাব হিসেবেই তারা সৌদি জাহাজ ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে ইয়েমেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল জৌবা সতর্ক করে বলেন, হুতিরা ইরানের মডেল অনুসরণ করতে চায়। এটি বাস্তবায়িত হলে উপসাগর ও লোহিত সাগরের দুটি গুরুত্বপূর্ণ প্রণালী কার্যত অচল হয়ে পড়বে। সৌদি নেতৃত্বাধীন এই জোট কেবল হুতিদের হামলা ঠেকানোর উদ্যোগ নয়, বরং এটি লোহিত সাগরে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। তবে হুতিরা যদি হামলা অব্যাহত রাখে বা বাব আল মান্দেবে ফি আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে এই জোটের সামনে বড় সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।